আজকের গল্প রূপন্তী সরকার রচিত নেশাক্ত প্রহর, মিহি সিজন 2। ইয়াশফা ধীর পায়ে সিঁড়ি বেয়ে নিচে নেমে ড্রয়িং রুমের দিকে এগিয়ে গেল। ঠিক তখনই রান্নাঘর থেকে মিহি হাতে একটা ট্রে নিয়ে বের হলো। ট্রের ওপর ধোয়া ওঠা দুটো কফির মগ সাজানো। মিহি ইয়াশফার দিকে তাকিয়ে নরম গলায় বলল, ইয়াশফা, এই কফিগুলো একটু ইউফান আর রুহিকে দিয়ে আসো তো মা, ওরা উপরের ছাদে আছে। করিডোরে একটু আগে ঘটে যাওয়া সেই অস্বস্তিকর ঘটনার পর ইয়াশফার আবার ওপরে যাওয়ার একদমই ইচ্ছে ছিল না। ওই বেয়াদব লোকের মুখোমুখি হওয়াটা ওর জন্য বেশ অস্বস্তিকর, কিন্তু মিহির কথাও ও অমান্য করতে পারল না। নিজের অনিচ্ছা থাকা সত্ত্বেও ও আলতো করে মাথা নাড়িয়ে ট্রের হাতলটা ধরল। সোফায় ওহিদুল সাহেবের সাথে বসে থাকা হৃদের তীক্ষ্ণ চোখে ইয়াশফার এই মলিন মুখটা এড়ালো না। ওর ছটফটে অ্যাটাম বোম এমন চুপচাপ আর শান্ত কেন? হৃদ একটু চিন্তিত হয়ে ইয়াশফার দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, চোখ মুখ এমন শুকিয়ে আছে কেন মা? কি হয়েছে তোমার? ইয়াশফা নিজের ভেতরের অস্বস্তিটা আড়াল করার চেষ্টা করলো। ও মুচকি হাসি হেসে শান্ত গলায় বলল, কিছু হয়নি বাবা, আসলে মাথাটা কেমন যেন একটু ব্যথা ব্যথা করছে। ইয়াশফার মাথা ব্যথার কথা শুনে হৃদ সোফা থেকে উঠে দাঁড়ালো। ও ইয়াশফার দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলল, মাথা ব্যথা করছে যখন, তখন তুমি আর ওপরে যেও না। ট্রেটা ওখানেই রাখো, আমি গিয়ে দিয়ে আসছি। তুমি বরং চুপচাপ নিজের ঘরে যাও, একটু রেস্ট নাও। ইয়াশফা হৃদের দিকে তাকিয়ে মুচকি হাসলো। ও আর হৃদকে কষ্ট দিতে চাইল না। ইয়াশফা নিজের মাথা নেড়ে ট্রেটা শক্ত করে ধরে বলল, না বাবা, ঠিক আছে, আমি যেতে পারবো। দিতে এমন কিছুই কষ্ট হবে না, আপনি আঙ্কেলের সাথে গল্প করুন। কথাটা বলেই ইয়াশফা কফির ট্রেটা হাতে নিয়ে ধীর পায়ে সিঁড়ি বেয়ে ওপরে ছাদের দিকে রওনা দিল। ও যখন ছাদের দরজা ঠেলে ভেতরে ঢুকলো, তখন বিকেলের হালকা ঠান্ডা হাওয়া ওর মুখে এসে লাগলো। ও দেখলো ইউভান আর রুহি ছাদের একদম শেষ প্রান্তের রেলিংটার কাছে মুখোমুখি দাঁড়িয়ে গভীর কোনো গল্পে মেতে আছে। ইয়াশফা ওদের আড্ডায় কোনো ব্যাঘাত ঘটাতে চাইল না। ও ছাদের মাঝখানে থাকা কাচের টেবিলটার কাছে গিয়ে দাঁড়ালো। ট্রের থেকে কফির মগ দুটো তুলে নিঃশব্দে টেবিলের ওপর রাখলো। ইয়াশফাকে কফি রাখতে দেখে ইউভান নিজের কথা থামিয়ে টেবিলের দিকে এগিয়ে এলো। সিঁড়ির ওপর ঘটনার পর ওর নিজেরই কেন জানি একটু খারাপ লাগছিল। একটা বাচ্চা মেয়ের ওপর ওভাবে মেজাজ দেখানোটা একদম ঠিক হয়নি। ও নিজের ব্লেজারের বোতামটা একটু ঠিক করে ইয়াশফার উদ্দেশ্যে বলে উঠল, কিছু মনে করবে না, তখনকার ওই ব্যবহারের জন্য আমার ওভাবে কথা বলা সত্যিই উচিত হয়নি। লোকটার কথা শুনে ইয়াশফা শান্ত সুরে জবাব দিল, আচ্ছা সমস্যা নেই ভাইয়া, আমি কিছু মনে করিনি। রুহি ওদের কাছে এগিয়ে এলো। ও ইয়াশফার এই থমথমে আর গম্ভীর মুখটা দেখে একটু অবাক হলো। ও ইয়াশফার কাঁধে হাত রেখে শান্ত গলায় জিজ্ঞেস করলো, কি হয়েছে ইয়াশফা? মুখটা এমন ভার হয়ে আছে কেন তোমার? ইয়াশফা রুহির দিকে তাকিয়ে নিজের ঠোঁটের কোণে একটা চিলতে মিষ্টি হাসি ফুটিয়ে তুলল। ও মাথা নেড়ে বলল, আরে না আপু, কিছুই হয়নি, এমনি মাথাটা একটু ধরেছে, আর কিছুই না। কথাটা শেষ করেই ইয়াশফা ট্রেটা হাতে নিয়ে সেখান থেকে চলে যাওয়ার জন্য এক পা বাড়ালো। ঠিক তখনই ইউভান ওকে থামানোর জন্য বলে উঠল, আপনি আমাদের সাথে কিছুক্ষণ থাকুন না, নিজে গিয়ে একা একা কী করবেন? আসুন আমাদের সাথে বসুন, একটু গল্প করা যাক। ইউভানের কথা শুনে ইয়াশফা থেমে গেল। ও ধীর গলায় বলল, না ভাইয়া, আমার নিচে কাজ আছে, আপনারা গল্প করুন। কথাটা বলেই ও আর এক সেকেন্ডও সেখানে দাঁড়ালো না। একদম জোরে জোরে হেঁটে ছাদের দরজা পেরিয়ে নিজের ঘরের দিকে চলে গেল। ইয়াশফা চোখের আড়াল হতেই ইউভান কফির মগটা হাতে নিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল। ও রুহির দিকে তাকিয়ে একটু আফসোসের সুরে বলল, মেয়েটা হয়তো আমার উপর সত্যিই রাগ করেছে রুহি। তখন মাঝখান থেকে ওভাবে অত কথা শোনানোটা আমার একদম উচিত হয়নি। ও তো না বুঝে সিঁড়িতে একটা ধাক্কা দিয়েছিল, তাই বললে ওরে আমি অত বড় কথা শুনিয়ে দিলাম। রুহি রোহানের দিকে তাকিয়ে নিজের কফির মগে একটা চুমুক দিল। তারপর মুচকি হেসে ইউভানকে বলল, আরে না ভাইয়া, ও তোমার উপর রাগ করবে কেন? ওর মাথা ব্যথার জন্যই হয়তো এমন করছে। ইউভান ছাদের রেলিংয়ে হাত রেখে নিচে ড্রয়িং রুমের চেনা করিডোরটার দিকে তাকালো। ওর মনের ভিতর কেমন জানি মেয়েটার প্রতি একটা কৌতূহল কাজ করছে। ও রুহির দিকে ঘুরে দাঁড়িয়ে শান্ত গলায় বলল, চল আমরা বাইরে থেকে একটু ঘুরে আসি। এক কাজ কর, ওই মেয়েটাকে ভাবিকেও আমাদের সাথে নিয়ে চল,
কিন্তু রোহান একটু ইতস্তত করে ওর চশমাটা নাকের উপর ঠিক করতে করতে জিজ্ঞেস করলো, ওকে আমাদের সাথে বাইরে নিয়ে গেলে ঋষভ আবার কিছু বলবে না তো? ও যদি রাগ করে? রুহি ওনার এই প্রশ্নে একগাল হাসলো। এরপর ইউভানের দিকে তাকিয়ে মুচকি হেসে জবাব দিল, না, ঋষ ভাইয়া তোকে নিজের বউ বলেই মানে না। ও আমাদের সাথে ঘুরতে গেলে ভাইয়া কিচ্ছু বলবে না। ওসব নিয়ে তুমি একদম চিন্তা করো না। রুহির মুখে এই কথা শুনে ইউভান মনে মনে বেশ একটু অবাক হলো। ঋষভ এত মিষ্টি বউকে মানে না? ও হলে তো মানত। কিউট একটা বাচ্চা বউ, না মেনে কীভাবে থাকে? যাই হোক, ও নিজের মনের ভাব প্রকাশ না করে হাসি মুখে বলল, ওকে ফাইন, তাহলে যা, তুইও ঝটপট রেডি হয়ে না, আর ওকেও রেডি হতে বল। রুহি আর এক মুহূর্ত সময় নষ্ট না করে ছাদ থেকে সিঁড়ি বেয়ে নিচে নেমে গেল। ও সোজা গিয়ে ঢুকলো ইয়াশফার ঘরে। ইয়াশফা তখন বিছানায় শুয়ে এক দৃষ্টিতে সিলিংয়ের দিকে তাকিয়ে নিজের মাথা ব্যথার কষ্টটা কমানোর চেষ্টা করছিল। রুহি ঘরে ঢুকেই কোনো ভূমিকা না করে একদম ধপাস করে ইয়াশফার পায়ের কাছে এসে বসলো। তারপর বেশ আদুরে গলায় বলল, এই ইয়াশফা, ঝটপট রেডি হয়ে নাও তো, আমরা একটু বাইরে থেকে ঘুরে আসবো। ইয়াশফা বিছানা থেকে উঠে গেল। নিজের ক্লান্ত চোখ দুটো বুজে একদম শান্ত গলায় বলল, না আপু, আমার শরীরটা আসলেই ভালো লাগছে না, মাথাটা বড্ড ধরেছে, তোমরা যাও, ঘুরে আসো। রুহি ইয়াশফার হাত দুটো নিজের হাতের মুঠোয় নিয়ে আবদার করে বলল, প্লিজ ইয়াশফা, একটু চলো না আমাদের সাথে। বাইরে গিয়ে তোমাকে তোমার প্রিয় ফুচকা খাওয়াবো, আর আসার সময় চকলেটও কিনে দেবো, প্রমিস। ইয়াশফা মলিন হাসলো। এরপর মাথা নেড়ে বলল, না, আজকে কিচ্ছু খাবো না আমি, তুমি যাও আপু, আমি যাব না। রুহি এবারও শেষ অস্ত্রটা প্রয়োগ করলো। ও নিজের মুখটা একেবারে মলিন করে একটু অভিমানী গলায় বলল, তুমি যদি আজকে আমার সাথে না যাও, তবে আমি ধরে নেব যে তুমি আমার উপর রেগে আছো, আর আমি মন খারাপ করে বসে থাকবো। এই বাড়িতে রুহি মেয়েটাকেও ইয়াশফার বড্ড ভালো লাগে। ওর এই মন খারাপের কথা শুনে ইয়াশফা আর নিজের জেদ ধরে রাখতে পারল না। একটা লম্বা দীর্ঘশ্বাস ফেলে বাধ্য হয়ে বিছানা থেকে উঠে দাঁড়ালো। ওর বাইরে যাওয়ার একদমই ইচ্ছে ছিল না, কিন্তু রুহির এত জোরাজুরিতে ও আর না করতে পারল না। ও আলমারি খুলে একদম ছিমছাম একটা বাদামি রঙের শর্ট কুর্তি পরে নিল, যা ওর গায়ের রঙের সাথে একদম নিখুঁতভাবে মানিয়ে গেল। ওর নিজের লম্বা কালো চুলগুলো কোনো ক্লিপ দিয়ে না আটকে পিঠের উপর ছেড়ে দিল, আর সবশেষে নিজের আয়নার সামনে দাঁড়িয়ে কপালে ছোট্ট একটা টকটকে লাল রঙের টিক পরে নিল। কোনো বাড়তি মেকআপ ছাড়াই এই বাদামি কুর্তি আর লাল টিপের ছিমছাম সাজে ইয়াশফাকে দেখতে এক মায়াবী রাজকন্যের মতো লাগছিল। রেডি হয়ে ইয়াশফা ধীর পায়ে রুহির রুমের দিকে এগিয়ে গেল। ও গিয়ে দেখলো রুহিও ইতিমধ্যে তৈরি হয়ে আয়নার সামনে দাঁড়িয়ে আছে। রুহি ইয়াশফার এই রূপ দেখে একদম হাঁ হয়ে গেল। রুহি বলল, কিউট লাগছে। রুহি হৃদকে বলে ইয়াশফাকে সাথে নিয়ে সদর দরজা পেরিয়ে বাইরের গেটের দিকে এগিয়ে গেল। বাড়ির সামনে ওদের গাড়িটা স্টার্ট করা অবস্থাতেই দাঁড়িয়েছিল। ড্রাইভিং সিটে ব্লেজার ছাড়া একদম ক্যাজুয়াল শার্ট পরে বসে আছেন ডক্টর রোহান ইউভান। রুহি পেছনের দরজা খুলে ইয়াশফাকে নিয়ে সিটে গিয়ে বসলো। গাড়ির লুকিং গ্লাসের দিকে তাকাতেই ইউভানের নজর আটকে গেল ঠিক পেছনে বসা ইয়াশফার মুখের ওপর। ওর মনে হলো এই মেয়েটার রূপের মাঝে এক অদ্ভুত মাদকতা লুকিয়ে আছে। ও আর চোখে ইয়াশফার দিকে তাকিয়ে নিজের মনের অজান্তেই ঠোঁটের কোণে এক চিলতে মুচকি হাসি ফুটিয়ে তুলল। গাড়ি স্টার্ট নিয়ে ধীর গতিতে রায়ানকুঞ্জের মস্ত বড় গেট পেরিয়ে রাস্তার দিকে এগিয়ে চলল। ইয়াশফা জানালার কাজগুলো বাইরের দিকেই তাকিয়ে রইল। ইউভান রেস্টুরেন্টের সামনে এসে থামল। ওরা তিনজন গাড়ি থেকে নেমে ভেতরে ঢুকলো। রেস্টুরেন্টের ভেতরের পরিবেশটা বেশ চমৎকার, চারপাশটা একদম শান্ত। ওখানের একটা কোণার টেবিলে গিয়ে ওরা তিনজন বসলো, কিন্তু বসার পর থেকেই ইয়াশফা একদম চুপ হয়ে রইল। ওর মুখে কোনো কথা নেই। ইয়াশফাকে ওভাবে পাথরের মতো শান্ত হয়ে বসে থাকতে দেখে ইউভান একটু হেসে টেবিলের ওপর হাত রেখে বলল, কি হলো ইয়াশফা, আপনি একদম চুপ করে আছেন যে? একটুও বকবক করবেন না প্লিজ, কিছু তো কথা বলুন। ইয়াশফা গম্ভীর গলায় চোখের চাহনি তীক্ষ্ণ করে বলল, কেন? আপনার কি মনে হয় আমি সবসময় শুধু বকবক করি? ইউভান ওর এই ধারালো আর সোজাসাপটা জবাব শুনে একটু অপ্রস্তুত হয়েই মৃদু হাসল। ঠিক তখনই ইয়াশফার কেমন যেন একটু অস্বস্তি হতে লাগলো। আসলে ও এর আগে কখনো রেস্টুরেন্টে আসেনি, তাই ভেতরের এসি আর চড়া সুবাসে ওর মাথাটা ঘুরে কেমন যেন গা গোলাচ্ছিল।
ও টেবিল থেকে উঠে দাঁড়িয়ে রুহির দিকে তাকিয়ে বলল, রুহি আপু, 1 মিনিট, আমি একটু বাইরে থেকে আসছি। রোহান ইউভান ঝটপট উঠে দাঁড়িয়ে বলল, একা কেন যাবেন? কি দরকার বলুন, আমি সাথে যাচ্ছি, চলুন। ইয়াশফা হাত তুলে ওনাকে থামিয়ে দিয়ে শক্ত গলায় বলল, কোনো সমস্যা নেই, আমি একাই যেতে পারবো। আর এই তো সামনের গেটেই যাব আর আসবো, আপনি বসুন। রুহি একটু অবাক হয়ে জিজ্ঞেস করলো, কই যাচ্ছ রে? আসছি। ইয়াশফা আর কোনো কথা না বাড়িয়ে ধীর পায়ে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে বাইরের খোলা বাতাসে এসে দাঁড়ালো। বাইরে আসতেই ওর গা গোলানো ভাবটা একটু কমলো। ও শান্ত পায়ে হেঁটে সামনের একটা বড় সুপার শপের সামনে এসে দাঁড়ালো। বিকেলের এই সময় সুপার শপের সামনে বেশ কিছু মানুষের আনাগোনা ছিল। ইয়াশফা যখন একা দাঁড়িয়ে চারদিকের আলো দেখছিল, ঠিক তখনই ও অনুভব করলো পেছন থেকে কোনো এক অজ্ঞাত ব্যক্তি অত্যন্ত নোংরা উদ্দেশ্যে ওকে ব্যাট টাচ করার চেষ্টা করলো। ইয়াশফা প্রথমবার একদম চুপ করে রইল, কোনো চিল্লাচিল্লি করলো না। ও শুধু নিজের চোয়ালটা শক্ত করে দাঁড়িয়ে ওত পেতে রইল। ঠিক তার পরের মুহূর্তেই লোকটা যখন সাহস পেয়ে আবারও একই নোংরা কাজ করতে গেল, ইয়াশফা আর 1 সেকেন্ডও সময় নষ্ট করলো না। ও বিদ্যুতের গতিতে নিজের শরীরে এক পাক ঘুরিয়ে হাত দিয়ে সজোরে একটা কোপ বসিয়ে দিল লোকটার ওই হাতের কবজি বরাবর। হাত মরমর করার মতো বিকট শব্দে লোকটা নিজের হাত চেপে ধরে তীব্র যন্ত্রণায় ওখানেই চিৎকার করে রাস্তায় বসে পড়ল। আশেপাশের যত মানুষ পথচারী ছিল সবাই চমকে উঠে থমকে দাঁড়িয়ে গেল। কিন্তু ইয়াশফা এখানেই থামলো না। ও এগিয়ে গিয়ে এক ঝটকায় লোকটার শার্টের কলারটা খামচে ধরলো। তারপর নিজের গায়ের পুরো শক্তি দিয়ে লোকটাকে মাটি থেকে এক হাত উপরে তুলে আবার পরক্ষণই এক আছাড়ে আবার নিচে নামিয়ে দিল। ঠিক তখনই রাস্তার মোড় ঘুরে এক বিকট ব্রেক চাপার শব্দ, একটা কালো কুচকুচে রঙের ব্ল্যাক মার্সিডিজ গাড়ি এসে একদম ওদের গা ঘেঁষে দাঁড়ালো। গাড়ির দরজা খুলে ধীর পায়ে বাইরে বেরিয়ে ঋষভ। ও নিজের অফিস থেকেই ফিরছিল, আর মাঝ রাস্তায় নিজের বইয়ের এই রণচণ্ডী রূপ ও নিজের চোখে দেখেছে। ইয়াশফা কলার ছেড়ে দিয়ে সোজা তাকালো ঋষভের সেই জ্বলন্ত কয়লার মতো চোখের দিকে। ঋষভ গাড়ি থেকে নেমে ইয়াশফাকে একটা কথাও বলল না, ওর দিকে তাকালো না। ও এগিয়ে এসে ইয়াশফার হাত থেকে ওই লোকটার কলারটা নিজের শক্ত মুঠিতে ছিনিয়ে নিল। ইয়াশফা পুরো চুপ মেরে দাঁড়িয়ে রইল। ঋষভ পকেট থেকে ফোন বের করে কাউকে একটা কল দিল। কোনো কথা না বলে ও শুধু লোকেশনটা জানালো। মাত্র কয়েক মিনিটের মধ্যে দুটো কালো গাড়ি এসে থামলো, আর সেখান থেকে কয়েকজন গার্ড নেমে ওই লোকটাকে গাড়িতে তুলে নিয়ে চোখের পলকে হাওয়া হয়ে গেল। ঋষভ এবার ইয়াশফার দিকে ঘুরল। ওর চোখের চাউনি তখন রাগে লাল হয়ে এসেছে। ও ইয়াশফার মুখোমুখি দাঁড়িয়ে ভারী গলায় জিজ্ঞেস করল, এখানে কি করছিস? কার সাথে এসেছিস? ইয়াশফা জামার হাতাটা একটু টেনে নিয়ে নিচু স্বরে বলল, রুহি আপু আর একটা লোক। হ্যাঁ, একটা লোক? শব্দটা শুনতেই ঋষভের চোয়াল শক্ত হয়ে গেল। ও চোখ দুটো শুরু করে জিজ্ঞেস করলো, কোন লোক? কোথায় ওরা? ইয়াশফা পেছনের রেস্টুরেন্টের দিকে ইশারা করে বলল, ভেতরে আছে। ঋষভ পকেটে থাকা হাতের মুঠিটা শক্ত করলো। ওর হাত রাগে কাঁপছিল। ও ইয়াশফার দিকে এক পা এগিয়ে এসে হুট করেই একটা অদ্ভুত প্রশ্ন করল, তুই ক্যারাটে কিভাবে জানিস? ইয়াশফা একটু থমকে গেল, চোখ বড় বড় করে অবাক হয়ে বলল, মানে? ঋষভ নিজের ভেতরের অস্থিরতা আর প্রকাশ করলো না। ও চোখ থেকে সানগ্লাসটা নামিয়ে পকেটে রাখতে রাখতে গম্ভীর কণ্ঠে বলল, কিছু না। কথাটা বলেই ও ইয়াশফার হাতটা এক প্রকার খামচে ধরে নিজের গাড়ির দিকে টেনে নিয়ে গেল। ও ইয়াশফাকে গাড়িতে বসিয়ে দিয়ে নিজে ড্রাইভিং সিটে উঠে বসলো। গাড়ি স্টার্ট দিয়ে ও তীব্র গতিতে রায়ানকুঞ্জের দিকে রওনা দিল। পুরো গাড়ির ভেতর তখন একদম বন্ধ করা নীরবতা, কারোর মুখে কোনো কথা নেই। ঋষভ স্টিয়ারিংয়ের হুইলটা এত শক্ত করে ধরেছিল যে ওর হাতের আঙ্গুলগুলো সাদা হয়ে আসছিল। ও কিছু একটা চিন্তা করছে, চোখ মুখ লাল হয়ে আছে। ইয়াশফা বুঝতে পারছে না কি হয়েছে। রায়ানকুঞ্জের মস্ত বড় গেট দিয়ে গাড়িটা ভেতরে ঢুকতেই ঋষভ কড়া ব্রেক চাপলো। গাড়ি থামতেই ও এক ঝটকায় দরজা খুলে নেমে ইয়াশফার পাশের গেটটা খুলে ওর হাতটা ধরলো। ও কোনো কথা না বলে ইয়াশফার হাত ধরে এক প্রকার হিচড়ে টানতে টানতে ওপরে নিজের ঘরের দিকে নিয়ে গেল। রুমে ঢুকেই ও ইয়াশফার হাতটা ছেড়ে দিল। কোনো কিছু জিজ্ঞেস করার বা বোঝার সুযোগ না দিয়েই সজোরে একটা থাপ্পড় বসিয়ে দিল ইয়াশফার গালে। ইয়াশফার মাথাটা ঘুরে গেল। ও টাল সামলাতে না পেরে খাটের উপর গিয়ে পড়ল। ও তীব্র বিস্ময় আর ব্যথায় চোখ মেলে কিছু একটা বলতে যাবে,
ঠিক তার পরের সেকেন্ডে ঋষভ ওর ওপর চড়াও হয়ে মুখের ওপর আরেকটা কড়া থাপ্পড় বসিয়ে দিল। ইয়াশফা নিজের 2 হাত দিয়ে গাল চেপে ধরল। ও নিজের মনে বুঝতেই পারলো না হঠাৎ এই লোকের কি হলো। ঋষভ ইয়াশফাকে ওঠার সুযোগ দিল না। ও খাটের ওপর ঝুঁকে এসে এক হাত দিয়ে ইয়াশফার গলাটা চেপে ধরল। ওর চোখ লাল হয়ে আছে, পুরো শরীর তখন রাগে রিড়ি করছে। ও হিসিসানি কণ্ঠে চিবিয়ে চিবিয়ে বলল, আমার পারমিশন ছাড়া তুই এই বাড়ি থেকে বের হয়েছিস কোন সাহসে? ইয়াশফা গলা চেপে ধরা অবস্থায় কোনো মতে নিঃশ্বাস নিয়ে শান্ত কিন্তু কাঁপানো গলায় বলল, রুহি আপু যেতে বলেছিল। ঋষভ ওর মুখটা নিজের আরো কাছে টেনে এনে বলল, ইউভান তোর কোমর জড়িয়ে ধরলো কেন? ইয়াশফা একদম আকাশ থেকে পড়ল। এটা এই লোক কিভাবে দেখলো? ও নিজের কপাল কুঁচকে অবিশ্বাস্য চোখে তাকিয়ে বলল, কখন? মিথ্যা বলিস না একদম। ঋষভ রাগের মাথায় নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে একদম উন্মাদ হয়ে গেল। ও এক ঝটকায় টেবিলের উপর থাকা ফুলদানিটা তুলে সজোরে ছুঁড়ে মারল মেঝের উপর। বিকট শব্দে ফুলদানিটা ভেঙে শত টুকরো হয়ে চারিদিকে ছিটকে গেল। ও ওখানেই থামলো না, ঘরের দেওয়ালের ড্রয়ার আর কয়েকটা কাচের জিনিস লাথি মেরে ভেঙে চুরমার করে দিল। পুরো ঘরটা 1 সেকেন্ডে লণ্ডভণ্ড হয়ে গেল। জিনিসপত্র ভাঙার পরও এগিয়ে এসে বিছানায় বসে থাকা ইয়াশফার একদম গায়ের কাছে দাঁড়ালো। চিৎকার করে ঘর কাঁপিয়ে বলে উঠল, ও তোর কোমর জড়িয়ে কেন ধরলো? আনসার মি ইউটিয়েট, তুই জড়িয়ে ধরতে দিলি কেন? হারে মেরে বাচ্চা, তাড়াতাড়ি বল, আমাকে রাগাস না, মেরে ফেলবো কিন্তু। ইয়াশফা একদম চুপ মেরে রইল। ওর মনের ভিতরে রাগটা তখন একেবারে চটচড় করে উপরে উঠছিল। ও খুব ভালো করেই জানে, ও যদি এখন পাল্টা চিৎকার করে বা রাগ দেখাতে যায় তবে পরিস্থিতি আরও জঘন্য রূপ নেবে। এই মুহূর্তে ঋষভ একটা হিংস্র পশুর মতো হয়ে আছে। ওর ওপর এখন চোটপাট দেখিয়ে কোনো লাভ নেই। এখানে চালাকি খাটিয়ে সাময়িকভাবে পার পেয়ে যাওয়াই সবচেয়ে বড় বুদ্ধিমানের কাজ হবে। ইয়াশফা নিজের ভেতরের কাঁপনটা কোনো রকমে চেপে রেখে শান্ত গলায় বলল, আমি গোসল করে আসছি। কথাটা বলেই ও ঋষভের চোখের সামনে থেকে সরে সোজা ওয়াশরুমের ভেতর ঢুকে দরজা টেনে দিল। ও চলে যেতেই ঋষভ বিছানার এক কোণায় ধপাস করে বসলো। ওর বুকটা রাগে তখনও কামারের হাঁপড়ের মতো ওঠানামা করছে। ও নিজের 2 হাত মুঠো করে দাঁত কিরমির করে মনে মনে বলল, বেগুনের বাচ্চার হাত আমি ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দেব। ও বিছানায় 1 সেকেন্ডও স্থির হয়ে বসতে পারল না। ও ধরফর করে উঠে সোজা ওয়াশরুমের দরজার সামনে গিয়ে সজোরে কড়া নাড়ল। ভেতর থেকে ইয়াশফা দরজাটা হালকা খুলে দিতেই ঋষভ এক প্রকার ঝড়ের গতিতে ওয়াশরুমের ভেতরে ঢুকে পড়ল। ও ইয়াশফার মুখোমুখি দাঁড়িয়ে রাগী কণ্ঠে বলল, জামা তোল। ইয়াশফা কোনো মুখে মুখে তর্ক না করে বাধ্য মেয়ের মতো নিজের জামা সামান্য উপরের দিকে তুলল। ঋষভ আর এক মুহূর্তও নষ্ট না করে নিজের শক্ত হাত দুটো দিয়ে ইয়াশফার কোমরের দুপাশে সজোরে ঘষতে শুরু করলো। ও যেন ইয়াশফার চামড়া থেকে ওই ইউভানের স্পর্শের শেষ চিহ্নটুকুও ছিঁড়ে তুলে ফেলতে চায়। ঋষভের এই আমানসিক টানে ইয়াশফার চোখ দুটো মুহূর্তের মধ্যে পানিতে ছলছল করে উঠল। ওর মনের ভিতর এক তীব্র ক্ষোভ আর কষ্ট দানা বাঁধতে লাগলো। ওর কোমরের নরম চামড়াটা ব্যথায় লাল হয়ে যাচ্ছে দেখে ও আর সহ্য করতে না পেরে করুণ স্বরে বলল, ছেড়ে দিন, লাগছে আমার। ঋষভ ওর এই আকুতি মিনতিতেও থামল না। ওর হাত একইভাবে চলতে লাগলো। ও দাঁত কিরমির করে হিংস্র গলায় চেঁচিয়ে বলল, তোর কলিজার উপর পা তুলে দেবো, চামারের বাচ্চা। পর পুরুষের কাছে যাস তুই কেন? তুই অন্য একটা পুরুষকে তোকে ছোঁয়ার সুযোগ দিবি। ইয়াশফা চুপ করে রইল। অনেকটা সময় পর ঋষভ অবশেষে ওকে এক ঝটকায় ছেড়ে দিল। তারপর আর ইয়াশফার দিকে না তাকিয়ে ওকে ওই অবস্থায় ওয়াশরুমে রেখেই হনহন করে ঘর থেকে বেরিয়ে নিচে চলে গেল। ইয়াশফা দেওয়ালে পিঠ ঠেকিয়ে ওভাবেই চুপচাপ দাঁড়িয়ে রইল। ওর কোমরের দুপাশ অনবরত জ্বলছে আর ওর কলিজা ছিঁড়ে যাচ্ছে। বেশ কিছুক্ষণ পর ইয়াশফা ওয়াশরুম থেকে গা মুছে বের হয়ে এলো। ও ধীর পায়ে এসে বিছানার এক কোণায় গুটিসুটি মেরে বসলো। ঋষভ ততক্ষণে ঘরে ফিরে এসেছে। ও জানালার ধারের চেয়ারটায় এক দৃষ্টিতে বাইরের দিকে গম্ভীর মুখে বসে আছে। বাইরে তখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। জানালার কাছে বৃষ্টির ফোঁটাগুলো আছাড় খেয়ে পড়ছে। দেখতে দেখতে চারপাশে একদম কালো করে রাত হয়ে গেছে। ঋষভ চেয়ার থেকে উঠে ধীর পায়ে বিছানার কাছে এগিয়ে এলো। ও ইয়াশফার থমথমে মুখের দিকে তাকিয়ে গম্ভীর গলায় জিজ্ঞেস করলো, আর কখনো ওই বেগুনের বাচ্চার সাথে কথা বলবি?
ইয়াশপা মাথা নিচু করে শান্ত গলায় জবাব দিল, না, আর কখনো কথা বলবো না। আর কখনো আমার পারমিশন ছাড়া বাড়ি থেকে বের হবি? না, আর বের হব না, ওয়াশরুমেও যাব না আপনার পারমিশন ছাড়া। ঋষভ একটু থামলো, ওর ভেতরে সেই রাগটা থেমে গেল। ও এক হাঁচকা টানে ইয়াশপাকে বিছানা থেকে তুলে সোজা নিজের কোলের ওপর বসালো। তারপর ওর মুখের একদম কাছে নিজের মুখ নিয়ে ওর কানের লতিতে ঠোঁট ঠেকিয়ে বেশ জোরালো আর আকুল কণ্ঠে বলল, আমাকে ভালোবাসবি ইয়াশ? ইয়াশপা ওর চোখের সেই তীব্র চাউনি দেখে নিজের গাল দুটো ফুলিয়ে একটু আমতা আমতা করে বলবো, বাসবো নি একটু। ঋষভের চোখের কোনায় এক চিলতে নেশাতুর হাসি ফুটে উঠল। ও ইয়াশপার একদম কাছাকাছি নিজের ঠোঁট এনে ফিসফিসিয়ে বলল, একটু কেন, বেশি নয় কেন? কথাটা শেষ করেই ও নিজের মাথা নিচু করে ইয়াশপার বুকে একটা গভীর চুমু দিল। ইয়াশপা কোনো বাধা দিল না। ও নিজের দুই হাত দিয়ে ঋষভের চওড়া পিঠটা শক্ত করে জড়িয়ে ধরে রইল। ঋষভ ইয়াশপার বুকের মাঝখানে মাথা রেখে শান্ত গলায় জিজ্ঞেস করলো, পেটেও একটা চুমু খাই? ইয়াশপা মুখ ফুটে কিছু বলার সুযোগ পাওয়ার আগেই ঋষভ নিজের মুখটা নিচে নামিয়ে কোমরের ঠিক মাঝখানে ওর ফর্সা পেটের ওপর পরম আবেশে একটা গভীর চুমু বসিয়ে দিল। ইয়াশপার সারা শরীর এবার শিউরে উঠল। পেটে চুমু দেওয়া শেষ করে ঋষভ আলতো করে মাথা তুলল। ও ইয়াশপার চোখের দিকে তাকিয়ে একদম গম্ভীর গলায় বলল, আমি কিন্তু তোকে আমার বউ বলে মানি না। তাহলে ছাড়ুন। ঋষভ আবারও ওর বুকে একটা চুমু দিয়ে বলল, পরে। ঋষভ ইয়াশপার একদম কাছাকাছি চলে এলো। ও আলতো করে মাথা নিচু করে ইয়াশপার নাকের সাথে নিজের নাক ঘষল। হুট করে এই ছোঁয়ায় ইয়াশপার মনের ভেতর কেমন যেন একটা অদ্ভুত আর অস্বস্তিকর অনুভূতি হলো। ও আর ওভাবে ঋষভের কাছে দাঁড়িয়ে থাকতে পারল না। ও নিজের দুই হাত দিয়ে ঋষভকে আলতো ধাক্কা মেরে নিজের কাছ থেকে সরিয়ে দিল। তারপর ঝটপট খাট থেকে নেমে ঘর ছেড়ে বেরিয়ে গেল। ঋষভ এক মুহূর্তের জন্য বিছানায় বসে থমকে রইল। ও একদমই বুঝতে পারল না ইয়াশপা হুট করে এভাবে ওকে ফেলে কেন চলে গেল। ইয়াশপা ধীর পায়ে সিঁড়ি বেয়ে নিচে নেমে ডাইনিং রুমের দিকে গেল। নিচে তখন রাতের খাবারের সময় হয়ে গেছে এবং সবাই টেবিলে খেতে বসেছে। ইয়াশপাকে আসতে দেখেই মিহি হেসে বলল, এই তো চলে এসেছে ইয়াশপা। আমি তো এখন বাবুকে ওপরে ডাকতে যাচ্ছিলাম, আসো এখানে এসে খেতে বসো। আর ঋষ কই? ইয়াশপা একদম আস্তে সুরে জবাব দিল, ওপরে আছে। কথাটা বলেই ও নিজের চেয়ারটায় গিয়ে বসলো। প্লেটে খাবার নিয়ে চুপচাপ খাওয়া শুরু করলো। ও যখন খাচ্ছিল ঠিক তখনই সিঁড়ি দিয়ে নিচে নেমে এলো ঋষভ। ওর মুখটা গম্ভীর। ও ডাইনিং টেবিলে এসে আর কোথাও না তাকিয়ে সোজা ইয়াশপার একদম পাশের চেয়ারটায় এসে বসলো। চেয়ারে বসা মাত্রই ও টেবিলের বাকি সবার দিকে না তাকিয়ে ইয়াশপার দিকে তাকিয়ে কড়া গলায় জিজ্ঞেস করলো, চলে এসেছো কেন আমাকে ওভাবে রেখে? ঋষভের মুখ থেকে সবার সামনে এমন একটা কথা শোনা মাত্রই ডাইনিং টেবিলের সবাই একদম স্তব্ধ হয়ে গেল। চামচ হাতে সবার হাত থমকে রইল। কেউ নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। এই কথাটা কি ঋষভ বলল? সিরিয়াসলি? সবাই ভুল শুনছে না তো? ইয়াশপা কিন্তু ওর কথার কোনো জবাব দিল না। ও নিজের প্লেটের দিকে তাকিয়ে চুপচাপ খেয়ে যেতে লাগলো। এই খ্যাপাটা লোকের সাথে এখন ওর বিন্দু মাত্র কথা বলার ইচ্ছে নেই। ও একদম নিশ্চুপ রইল। ঋষভ বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পরও যখন কোনো উত্তর পেল না, তখন ওর মেজাজটা আবার চড়ে গেল। ও ইয়াশপার দিকে আরেকটু ঝুঁকে এসে ভারী গলায় বলল, ইয়াশ, আমি কিন্তু তোকে কিছু একটা জিজ্ঞেস করেছি। ইয়াশপা তবুও মুখ খুলল না। ও একদম নির্বিকার হয়ে নিজের খাওয়া চালিয়ে যেতে লাগলো। ডাইনিং টেবিলে সবাই এখন নিজেদের খাওয়া দাওয়া একদম বাদ দিয়ে পুরো মনোযোগ দিয়ে এই দুইজনের তামাশা দেখছে। হৃদ নিজের প্লেটে হাত রেখে একদম চুপচাপ বসে আছে। ও আজকে মাঝখান থেকে কোনো কথা বলবে না, শুধু তামাশা দেখবে। তবে ও মনে মনে বেশ মজা পাচ্ছে। তিথি আর জ্যোতিরাও মিটিমিটি হাসা শুরু করে দিয়েছে। ইয়াশপাকে এমন কড়া ভাব ধরে থাকতে দেখে ঋষভ নিজের দাঁত কিরমির করে উঠল। ও আর নিজের রাগ চেপে রাখতে না পেরে টেবিলে হালকা চাপ দিয়ে ইয়াশপাকে শুনিয়ে বলল, আমাকে রাগিয়ে দিস না ইয়াশ, মেরে ফেলবো কিন্তু। ইয়াশপা নিজের জায়গায় একদম অটল রইল। ও যেন কিছুই শুনতে পায়নি। হৃদ এবার আর থাকতে না পেরে নিজের চেয়ারে হেলান দিয়ে গম্ভীর গলায় জিজ্ঞেস করলো, কি সমস্যা তোমাদের? এমন করছো কেন তোমরা দুজন? এই আটাম্ব, কাহিনী কি শুনি একটু।
ঋষভ এবার ইয়াশফার উত্তরের অপেক্ষা করার প্রয়োজন মনে করল না। ও নিজের চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। তারপর ডাইনিং টেবিলের সবার সামনে ইয়াশফাকে এক ঝটকায় পাজাগোলা করে নিজের কোলের ওপর তুলে নিল। হুট করে সবার সামনে ওভাবে কোলে তুলে নিতেই ইয়াশফা লজ্জায় একদম লাল হয়ে গেল। ও হাত পা ছোড়ার চেষ্টা করতেই ঋষভ ওকে আরও শক্ত করে চেপে ধরল। ও ইয়াশফাকে কোলে নিয়েই সিঁড়ির দিকে হন হন করে পা বাড়ালো এবং গম্ভীর গলায় বলল, থাপ্পড় দিয়ে তোর দাঁত ফেলে দেবো, ইডিয়েট! তেরামি করিস আমার সাথে? সিঁড়ি বেয়ে ওপরে যেতে যেতে ও ঘাড় ঘুরিয়ে নিচে ডাইনিং টেবিলের দিকে তাকিয়ে মিহিকে উদ্দেশ্য করে কড়া গলায় হাঁক ছেড়ে বলল, মাম্মা, আমাদের খাবারটা একটু ওপরের রুমে পাঠিয়ে দাও। কথাটা বলেই ও ইয়াশফাকে নিয়ে নিজের ঘরের দিকে চলে গেল। আর নিচে ডাইনিং টেবিলে হৃদ, মুগ্ধ আর জ্যোতিরা ওদের যাওয়ার দিকেই তাকিয়ে রইল। ঋষভ মনে হয় সত্যি এখন ইয়াশফাকে মেনে নিয়েছে। ছেলেটা বেয়াদব, স্বীকার করে না। ঋষভ ইয়াশফাকে কোলে করে নিজের ঘরে নিয়ে এসে এক হাত দিয়ে দরজাটা আটকে দিল। তারপরও এগিয়ে গিয়ে ইয়াশফাকে বিছানার ওপর বসিয়ে দিল। ইয়াশফা এতটুকুও নড়াচড়া করল না, একদম চুপচাপ নিজের জায়গায় বসে রইল। ঋষভ কিছুক্ষণ ওর মুখের দিকে তাকিয়ে থেকে বিছানা থেকে নিচে মেঝেতে ইয়াশফার পায়ের কাছে বসে গেল। ও নিজের লম্বা হাত দুটো দিয়ে ইয়াশফার দুটো হাত আলতো করে নিজের মুঠোয় নিল। ওর চোখ দুটো তখন কেমন যেন নরম হয়ে এসেছে। ও ইয়াশফার দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, আমি আর কখনো তোকে আঘাত করব না ইয়াশ। ইয়াশফা তবুও কোনো কথা বলল না, নিজের মুখটা অন্যদিকে ঘুরিয়ে একদম চুপ করে রইল। ঋষভ ওর এই নীরবতা সহ্য করতে পারছে না। ওর বুকের ভেতরটা কেমন যেন খচখচ করে উঠল। ও ইয়াশফার হাত দুটো আরেকটু শক্ত করে ধরে আকুল হয়ে পড়ল। আমার সাথে কথা বল প্লিজ, তুই যা বলবি আমি তাই শুনবো, প্রমিস। প্লিজ কথা বল, একটু কথা বল আমার সাথে। ইয়াশফা এবার নিজের মুখটা ঘোরালো। ওর চোখ দুটো এতক্ষণে রাগে আর অভিমানে চলচল করে উঠেছে। ও ঋষভের চোখের দিকে তাকিয়ে কাঁপা গলায় বলল, কেন কথা বলবো আপনার সাথে? আমি গরিব ঘরের মেয়ে বলে আমাকে যখন তখন মারধর করবেন? হ্যাঁ, আমার কেউ নেই বলে আমাকে এভাবে মারধর করবেন আপনি? ঋষভ ইয়াশফার মুখে এই কথাটা শোনা মাত্রই একদম স্তব্ধ হয়ে গেল। ও নিজের জায়গায় যেন পাথরের মতো জমে গেল। ও স্বপ্নেও ভাবেনি যে ইয়াশফা নিজের মনের ভিতর এত বড় একটা ক্ষোভ আর কষ্ট চেপে রেখেছে। ও নিজেকে আর সামলাতে পারল না। মেঝে থেকে উঠে ঝট করে বিছানায় বসে ইয়াশফাকে এক টানে নিজের বুকের সাথে জড়িয়ে নিল। ও ইয়াশফার গলায় নিজের মুখ গুজে দিয়ে বড্ড কাতর গলায় বলল, হ্যাঁ, আই এম সরি সাকুরা, আমি আসলে খুব বড় ভুল করে ফেলেছি। আমি আর কখনো তোমাকে মারবো না, একটুও আঘাত করবো না মনে। প্লিজ আমার সাথে কথা বলো। ইয়াশফা ঋষভের বুকের ভেতর ওভাবেই মুখ গুজে থেকে একটু খোঁচা দিয়ে বলল, কেন? আমি কথা বলার সাথে আপনার কি? হ্যাঁ, আমাকে তো আপনি নিজে মুখে বউ বলে মানেন না, তাহলে এখন এত পীড়িত দেখানোর তো কোনো প্রয়োজন নেই আপনার। ঋষভের মুখে সেই নরম ভাবটা ইয়াশফার মুখে বউ মানি না খোটা শুনতেই বদলে গেল। ও নিচে সেই পুরনো গম্ভীর মুখোশটা মুখে টেনে এনে ইয়াশফাকে একটু আলগা করে বলল, হ্যাঁ, বউ তো মানি না তোমাকে, আর পীড়িত কোথায় দেখাচ্ছি আমি? ইয়াশফা নিজের গাল দুটো ফুলিয়ে চোখ বড় বড় করে বলল, কেন? এই যে সবার সামনে কোলে তুলে নিয়ে আসলেন, এখন আবার হাত ধরে বসে আছেন, এটাকে পীড়িত বলে না? ঋষভ নিজের ঠোঁটের কোণে এক চিলতে দুষ্টুমি ভরা হাসি লুকিয়ে রেখে বলল, না তো, একে তো পীড়িত বলে না। ইয়াশফা নিজের বড় বড় চোখ দুটো সরু করে এক পলক ওর দিকে তাকালো। তারপর কোনো কিছু না ভেবেই চট করে এক ঝটকায় নিজের মুখটা বাড়িয়ে সোজাসুজি কামড় বসিয়ে দিল ঋষভের খাড়া নাকের ডকায়। ব্যাস, খেল খতম আর পয়সা হজম। ইয়াশফার এই আচমকা কামড় খাওয়া মাত্রই ঋষভের ভেতরে সেই গম্ভীর মুখোশটা গলে জল হয়ে গেল। ওর বুকের ভেতরে সবটুকু সুপ্ত অবাধ্যতা আর তীব্র ভালোবাসা এক পলকে চারা দিয়ে উঠল। ও নিজের লম্বা বলিষ্ঠ হাত দুটো বাড়িয়ে এক হাঁচকার টানে ইয়াশফাকে নিজের শরীরের সাথে একদম মিশিয়ে ওকে খুব কাছে টেনে আনলো। ঋষভ আর এক সেকেন্ডও নিজের উপর নিয়ন্ত্রণ ধরে রাখতে পারল না। ও নিজের হাত বাড়িয়ে চট করে ইয়াশফার পরনের ঢিলেঢালা গেঞ্জিটা গা থেকে খুলে ছুঁড়ে ফেলল। তারপরও নিজের মুখটা নামিয়ে পরম আবেশে আর তীব্র ভালোবাসায় মুখ গুজে দিল ইয়াশফার উন্মুক্ত বুকের মাঝে। ও এক নাগাড়ে ইয়াশফার বুকে নিজের নাক আর ঠোঁট ঘষতে লাগলো। নিজের নিঃশ্বাসের সবটুকু উষ্ণতা ও ওখানেই ঢেলে দিতে চাইল।
হুট করে ঋষভের এই তীব্র আর উন্মাদনাময় ভালোবাসার ঝড়ে ইয়াশফা স্তব্ধ হয়ে গেল। ও নিজের হাত দিয়ে ওকে ধাক্কা মেরে সরিয়ে দেওয়ার চেষ্টা করতে চাইল, কিন্তু পারল না। ওর পুরো শরীরটা এক অজানা আবেশে আর তীব্র ছোঁয়ার মুহূর্তের মধ্যে একদম অবশ হয়ে গেল। ওর হাত পা নাড়ানোর ক্ষমতাটুকুও যেন এক পলকে হারিয়ে গেল। ও নিজের চোখ দুটো শক্ত করে বুজে ফেলে শুধু ঋষভের এই অবাধ্য পাগলামি নিজের মনের গভীর থেকে অনুভব করতে লাগলো। ঋষভ ইয়াশফার বুকের ওপর থেকে মাথা উঠিয়ে ওর অধরের দিকে তাকালো ঘোর লাগা দৃষ্টিতে। তারপর কয়েক সেকেন্ডের মধ্যেই ইয়াশফার অধরে নিজের অধর মিলিয়ে দিল। ক্রমাগত নিজের গতি বাড়াতে লাগলো। ইয়াশফার মস্তিষ্ক ঋষভকে সরাতে চাইছে, কিন্তু শরীর সায় দিচ্ছে না। দুই হাত দিয়ে ঋষভের পিঠ খামচে ধরল। এটাই যেন ইয়াশফার কাল হয়ে দাঁড়ালো। ঋষভ নিজের উন্মাদনা বাড়াতে লাগলো। ইয়াশফার পুরো শরীরে নিজের হাতের ছোঁয়া ভরিয়ে দিতে লাগলো। আস্তে আস্তে পুরো ঘর জুড়ে দুজন নরনারীর ভারী নিঃশ্বাস ছড়িয়ে পড়ল। কোনো কিছুর হুঁশ নেই তাদের। দুজন নিজেদের উন্মাদনায় মত্ত। তাদের হালাল সম্পর্কের বহিঃপ্রকাশ ঘটছে। পরদিন সকালবেলা বাইরে তখন অবিরাম ধারার বৃষ্টি পড়ছে। বৃষ্টির ফোঁটাগুলো কাচের জানালা ধাক্কা খেয়ে একটা চেনা সুর তৈরি করছে। ইয়াশফা পিট পিট করে চোখ খুলে দেখল ঋষভ ওর বুকের মাঝে মুখ গুজে শান্ত হয়ে ঘুমিয়ে আছে। ঘুমের ঘোরেই ও ইয়াশফাকে আরও শক্ত করে জড়িয়ে ধরে খুব নিচু স্বরে বিড়বিড় করে বলছে, আমাকে ছেড়ে যাস না ইয়াশ। ইয়াশফা নিজের ঠোঁটের কোণে একটা চিলতে মুচকি হাসি ফুটিয়ে তুলল। ও নিজের দুটো হাত বাড়িয়ে ঋষভকে আরও নিবিড়ভাবে বুকে জড়িয়ে ধরল। ঠিক তখনই হঠাৎ ইয়াশফার ধ্যান ভাঙল। চারপাশের বৃষ্টির ঝমঝম শব্দটা যেন এক ধাক্কায় ওকে বাস্তবে আছাড় মারল। ও ধরফর করে উঠে বসে আশেপাশে তাকালো। বিছানার কোথাও তো ওর স্বামী নামক মানুষটার কোনো অস্তিত্বই নেই। কোথায় ঋষভ? এই ঘরে, এই বাড়িতে তো ঋষভ নামক ব্যক্তির অস্তিত্ব নেই। তাহলে ও এতক্ষণ কাকে নিয়ে খেয়াল দেখলো? বিছানার একপাশে শুয়ে আছে ইয়াশফার বাচ্চা। বাচ্চার বয়স 2 বছর। পুরো ঘর জুড়ে থমথম করছে একরাশ নিঝুম নীরবতা। ইয়াশফা নিজের গাল দুটো হাত দিয়ে ছুঁয়ে দেখলো জায়গাটা চোখের পানিতে ভিজে একদম একাকার হইয়াছে। এতক্ষণ যা কিছু দেখছিল, যা কিছু ভাবছিল, তা আসলে কোনো বর্তমান ছিল না। ওইগুলো ছিল ওর অতীত। হ্যাঁ, অতীতই ছিল। তার স্বামী নামক মানুষটা তাকে ছেড়ে চলে গেছে বহুদিন আগে। প্রায় 3 বছরের বেশি হয়ে যাচ্ছে। ইয়াশফার চোখ গেল ওর নিজের হাতের মুঠো শক্ত করে চেপে ধরে রাখা একটা পুরনো ভাঁজ করা চিঠির দিকে। ও কাঁপতে কাঁপতে চিঠির পাতাটা মেলল। 3 বছর আগে সেই অভিশপ্ত ভোরের চেনা হাতের অক্ষরে সেখানে লেখা রয়েছে, প্রিয় ঋষের সাকুরা, প্রথমেই বলে রাখি আমি কিন্তু তোমাকে আমার বউ বলে মানি না। তোমাকে ছুঁয়েছি কেন? সারা জীবন তোমার পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে থাকতে পারবো না জেনেও কেন ছুঁয়েছি তোমাকে? নিজের সমস্ত সীমাবদ্ধতা আর পরিণতির কথা জেনেও তোমার এতটা কাছে চলে এসেছিলাম কেন? তোমার হৃদয়কে, তোমার অনুভূতিগুলোকে, তোমার নিষ্পাপ জীবনের একটা অংশকে গভীরভাবে ছুঁয়েছি কেন? আমাকে ক্ষমা করে দিও সাকুরা। বিশ্বাস করো, তোমাকে আঘাত দেওয়ার ইচ্ছে আমার কখনোই ছিল না। আমি শুধু নিজের অজান্তেই তোমাকে এতটা ভালোবেসে ফেলেছিলাম যে দূরে থাকার শক্তিটুকু হারিয়ে ফেলেছিলাম। নিজেকে সামলাতে পারিনি। তোমার বুকে মাথা রাখলে আমার অনেক শান্তি লাগে ইয়াশ। তাই কাল সারা রাত আমি তোমার বুকেই ঘুমিয়েছি। আজ আমি তোমাকে না জানিয়েই এই বাড়ি ছেড়ে, এমনকি সব কিছু ছেড়ে চলে যাচ্ছি। কেন যাচ্ছি, কোথায় যাচ্ছি, সেটা এই মুহূর্তে কাউকে বুঝিয়ে বলার মতো কোনো ভাষা আমার জানা নেই। তবে হ্যাঁ, একটা জরুরি কাজে যাচ্ছি। কিছু পাপ এবং পাপের বিনাশ করতে যাচ্ছি। কবে ফিরবো আমি জানি না, কিংবা আদৌ কোনোদিন তোমার খারাপ বর তোমার কাছে ফিরে আসতে পারবে কি না সেটাও জানি না। হয়তো এটাই তোমার সাথে আমার শেষ দেখা। আমার তোমাকে ছেড়ে যেতে ইচ্ছে করছে না ইয়াশ। তুমি আমার ছোট্ট মুরগির বাচ্চার মতো বউ। আমার ক্ষমতা থাকলে আমি এই সময়টাকে সারা জীবনের জন্য থামিয়ে দিতাম পাখি। আর মন ভরে দেখতাম তোমার ঘুমন্ত নিষ্পাপ চেহারাটা। যখন তুমি এই চিঠিটা পড়বা, তখন আমি হয়তো এই দেশের সীমানা বা এই পৃথিবী ছেড়ে অনেক দূরে চলে গেছি। আজকে তোমাকে আমি অনেকগুলো নামে সম্বোধন করেছি, কিন্তু কেন করেছি জানি না। আমার দেওয়া এই নামগুলো শুধু তোমার জন্য বউ। এই নামগুলোতে তোমাকে যেন কেউ না ডাকে। আর আমি যদি কখনো বেঁচে ফিরি, তখন হয়তো তুমি অনেকটা বড় হয়ে যাবে। জানো ইয়াশ, তোমার মতো বাচ্চার সাথে যখন আমার বিয়ে হলো, তখন আমিও ভেবেছিলাম
পাপার মতো আমিও তোমাকে নিজ হাতে বড় করব, কিন্তু তা আর সম্ভব হলো না। আমার জন্য কখনো অপেক্ষা করো না সাকুরা। আমি নিজেও জানি না আমি ফিরবো কিনা। হয়তো সত্যিই আর কখনো ফিরবো না। তুমি মানুষের মতো মানুষ হও, অন্যায়ের সাথে কখনো আপোষ করবে না ইয়াশ। যদি কখনো ন্যায় বিচারের জন্য অন্যায় করতে হয় তাহলে তুমি সেই অন্যায় করবে। মনে রাখবে, কারো বিচার কেউ করতে পারে না, তাই নিজের বিচারক নিজেকেই হতে হবে। ইতি ঋষ। ইয়াশফা ধীরে ধীরে চোখ বন্ধ করলো। নিজের ভিতর জমে থাকা সবটুকু কষ্ট আর জেদ যেন এক নিমেষে ওর চোখের কোণায় এসে জমা হলো। ওর জীবনে কখনো ঋষভ নামের এমন কোনো নিষ্ঠুর লোকের অস্তিত্ব ছিল না, আর কোনো কালে যদি থেকেও থাকে তবে আজ সে এই মানুষটাকে মন থেকে ঘৃণা করে। এই লোকটাকেও কোনো দিনও আর নিজের স্বামী বলে মনে করবে না। বর্তমানে ইয়াশফার বয়স এখন 17 বছর, আর কিছু মাস পরেই ও 18 বছরে পা দেবে। মাত্র 15 বছর বয়সে সে মা হয়েছে। এই কয়েকটা বছর ওর কঠিন লড়াইয়ের দিনে হৃদমিহি সহ পরিবারের সবাই ওর পাশে ছায়ার মতো ছিল, অথচ তখন তার সব থেকে বেশি প্রয়োজন ছিল ওই মানুষটাকে, আর তখনই সে তাকে ফেলে চলে গেল। ঠিক তখনই বিছানার দিক থেকে একটা তীব্র কান্নার আওয়াজ পেয়ে ইয়াশফার স্মৃতির ঘোর একদম কেটে গেল। ওর ছেলে, যার নাম ইয়ান ইয়াশ চৌধুরী, সে আচমকা ঘুমের ঘোরে কেঁদে উঠেছে। ইয়াশফার 1 সেকেন্ডও দেরি না করে হন্তদন্ত হয়ে ছুটে গেল ছেলের কাছে। 2.5 বছরের পুচকে ইয়ান একদম হাউমাউ করে চোখ মুখ লাল করে কাঁদছে। ইয়াশফাকে কোলে তুলে পিঠ চাপড়ে দিল, কপালে চুমু খেলো, মুখে আধো আধো কথা বলে ভোলানোর চেষ্টা করলো, কিন্তু বাচ্চাটাকে কিছুতেই থামাতে পারছে না। ঘরের দরজা খোলা থাকায় এই বিকট কান্নার শব্দ শুনে নিচ থেকে ছুটে এলেন মিহি। মিহিও অনেকক্ষণ কান্না থামানোর চেষ্টা করলো, কিন্তু ইয়ানের কান্না কিছুতেই থামছে না। কান্নার শব্দ পেয়ে ড্রয়িং রুম থেকে ছুটে এলো হৃদ। হৃদ এসেই কোলে নিল ইয়ানকে। ওর নিজের বুকটাও মোচড় দিয়ে উঠল। হৃদ ওর গালে মুখ ঘষে দিয়ে বড্ড আকুল হয়ে বলল, কি হয়েছে দাদু ভাই? কান্না করবেন না প্লিজ, এখনই ডক্টরের কাছে নিয়ে যাব। ওরা আর দেরি না করে রওনা হলো ডক্টর রোহান ইউভানের পার্সোনাল চেম্বারের উদ্দেশ্যে। চেম্বারে পৌঁছানো মাত্রই হৃদ একদম হন্তদন্ত হয়ে দরজা ঠেলে ভেতরে ঢুকলো। ওর কোলে ইয়ান তখনও অনবরত কেঁদে চলেছে। হৃদ কোনো প্রোটোকল না মেনে সোজা টেবিলের ওপাশে বসা ইউভানের কাছে গিয়ে ইয়ানকে ওনার কাছে দিল। আর ইউভান ইয়ানকে কোলে নিতেই ও এক পলকে একদম চুপ হয়ে গেল, কান্না থামিয়ে দিল। ইউভান নিজের ঠোঁটের কোণে এক মিষ্টি হাসি ফুটিয়ে ইয়ানের পেটে আলতো করে একটা কাঁতুকুতু দিল। তারপর সোজা ওর চোখের দিকে তাকিয়ে হাত কেলিয়ে বলল, বাবাটাও আগে বললেই হতো বাপের কোলে উঠবি, এত কান্না করার কি আছে? নাটক। ইউভানের মুখ থেকে নিজের ছেলের জন্য এই বাপ শব্দটা শোনা মাত্রই ইয়াশফা আর নিজের ভেতরের রাগটা একদম ধরে রাখতে পারল না। ও নিজের চোখ দুটো বড় বড় করে এগিয়ে গিয়ে চড়া সরে বলে উঠল, এই বাপ বাপ করাটা এবার বন্ধ করুন। কিসের বাপ আপনি? ওর নিজের বাপের খোঁজ নেই, আর এই জন্য সে বাপ বাপ মারায়। ইউভান ইয়াশফার এই চড়া গলার ধমক আর রাগ দেখে একটুও বিরক্ত হলো না। ওনার একগাল দাঁত কেলানো হাসিটা আরো চওড়া হয়ে গেল। ও নিজের একটা আঙ্গুল বাড়িয়ে ইয়াশফার ওই খাড়া নাকের ডগায় আলতো করে একটা টোকা দিল। তারপর একদম সহজ সুরে বলল, আয় পিচ্ছি, চুপ, ও আমার ছেলে, তোমার কি? ইউভানের হাতের এই আচমকা ছোঁয়ায় ইয়াশফা দূরে সরে গেল। ও ইউভানের জ্বলন্ত চোখে তাকিয়ে বলল, ডোন্ট টাচ মি, জানে মেরে দিব। ইউভান এবার নিজের 2 হাত নাড়িয়ে মুখটা একদম বাচ্চাদের মতো ভয় পাওয়ার ভান করে দাঁত কেলিয়ে ঠাট্টা করে বলল, ভয় পাইছি। ইউভানের তামাশা দেখে ইয়াশফার রাগ আরো চড়ে গেল। ও আর কোনো কথা না বাড়িয়ে এক পায়ে গিয়ে এসে ইউভানের কোল থেকে জোর করে ইয়ানকে নিজের বুকে নিয়ে নিল। কিন্তু ও ইউভানের কোল থেকে ইয়ানকে আলাদা করতেই ইয়ান আবারও নিজের মুখটা হাঁ করে আগের মতোই চিৎকার করে কেঁদে উঠল। ইউভান নিজের খালি হয়ে যাওয়া হাত দুটো পকেটে গুজে দিয়ে ইয়াশফার দিকে তাকিয়ে একটু বাঁকা হেসে মাথা নেড়ে বলল, বাপের থেকে টাওকে আলাদা করছো সিস্টার, কাজটা কিন্তু তুমি মোটেও ঠিক করলা না। হৃদ ইয়াশফাকে একটু বুঝিয়ে বলল, হ্যাটাম্বুম, টাওকে ইউভানের কাছে দাও, ও একটু ভালো করে চেক আপ করুক। ইয়াশফা আর কোনো জেদ না করে ইয়ানকে ইউভানের কোলে দিয়ে চেম্বারের বাহিরে গিয়ে চুপচাপ দাঁড়ালো। ইউভান অত্যন্ত মনোযোগ দিয়ে ইয়ানকে কিছুক্ষণ দেখলো। স্টেথোস্কোপ দিয়ে ওর বুকটা পরীক্ষা করার সময় ইউভানের মুখটা গম্ভীর হয়ে গেল। পরীক্ষা শেষ করে ও হৃদের দিকে তাকিয়ে বলল, আঙ্কেল, বাচ্চাটার আসলে মাঝে মাঝে বুকে খুব ব্যথা করে,
ওই জন্যই ও অমন করে হঠাৎ কেঁদে ওঠে। ওর হার্টে ফুটো, ওকে বড্ড সাবধানে রাখবেন। আর কোনো রকম সমস্যা হলে আমাকে যখন ইচ্ছে কল করবেন। আমি যে কোনো কাজেই থাকি না কেন সব ফেলে চলে আসব। ইউভানের মুখে এই আশঙ্কার কথা শুনে হৃদের চোখ দুটো এক পলকে ছলছল করে উঠল। ও পাশে মিহির দিকে তাকালো। মিহির মুখে কোনো কথা নেই। আগে তাও একটু কান্না আসতো, এখন তাও আসে না। হৃদ একটা দীর্ঘশ্বাস ফেলে ভাঙা গলায় বলল, আল্লাহ আর কত পরীক্ষা নেবে আমার আমি জানি না। উনি আমাকে সব দিক থেকে একদম নিঃস্ব করে দিচ্ছেন। এই ছোট্ট প্রাণটাকে যেভাবেই হোক আমায় বাঁচাতে হবে। ইউভান হৃদের মনের অবস্থাটা বুঝতে পারল। ও নিজের চেয়ার ছেড়ে উঠে এসে হৃদের কাঁধে একটা হাত রাখলো। সান্ত্বনা দেওয়া সুরে বলল, ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে আঙ্কেল, আমি আছি তো, আপনি একদম ভেঙে পড়বেন না। হৃদ নিজের চোখের কোণার জলটুকু মুছে একটা মুচকি হাসি দিল। ও মিহির দিকে তাকিয়ে বলল, সব ঠিক হয়ে যাবে, টেনশন করো না পাখি। হৃদ ইয়ানকে নিজের কোলে তুলে নিয়ে চেম্বার থেকে বেরিয়ে গেল। ওরা চলে যাওয়ার পর ইউভান এক দৃষ্টিতে ওদের যাওয়ার পথের দিকে তাকিয়ে মনে মনে একটা পুরনো কষ্টের কথা ভাবছিল। ইয়াশপার এই বাবুটা জন্মের সময় ওদের উপর দিয়ে যে ঝড় বয়ে গিয়েছিল সেই কথা ভাবলে আজও ইউভানের নিজের কলিজাটা কেঁপে ওঠে। তার উপর বাচ্চাটা আবার হয়েছিল মাত্র 7 মাসে, অর্থাৎ একদম অপুষ্ট। আর সেই সময় ইয়াশপা সহ পুরো রায়ান পরিবারের উপর দিয়ে কি ভয়ঙ্কর মানসিক আর শারীরিক ধকল গিয়েছে তা শুধু ওপরওয়ালাই ভালো জানেন। সন্তান জন্মের সময় ইয়াশপার শরীরের ভেতরের অবস্থা এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে ও জীবনে আর কোনো দিন মা হতে পারবে না। কারণ এবার যদি ইয়াশপা কোনোদিন মা হতে যায় তবে ওকে আর কোনোভাবেই বাঁচানো যাবে না। ইয়ানের জন্মের সময় ডাক্তাররা এই কড়া হুঁশিয়ারি দিয়ে দিয়েছিলেন।